যদি কেউ উপস্থিত না হতে পারে এই শুনানি পর্বে তাহলে কি তার নামটা কাটা যাবে? কেউ যদি অবজেকশন দেয় তাহলে সেই নাম বাদ যাবে। কোনো ব্যক্তি যদি আধার কার্ড নিয়ে আসে শুনানি পর্বে তার কি চূড়ান্ত ভোটার তালিকায় নামটা উঠবে? বারবার এই অভিযোগটা যে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা, কিন্তু যখন খসড়া ভোটার তালিকা প্রকাশিত হলো তেমনভাবে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গাকে দেখা গেল না। এই যে ৩২ লক্ষ নাম যেটা আনম্যাপড ক্যাটাগরিতে আছে বাদ যাবে। খসড়া তালিকায় নাম মানে কি চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকবে? যারা জেনুইন ভোটার তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা কি এই পাসপোর্টটাকে অথেন্টিক ভাবছেন না সেটাকে নিয়ে আরও বেশি ভাবনা চিন্তা করছেন? যে নথি প্রডিউসড হবে সেই নথিকে পরীক্ষা করা হবে। পশ্চিমবঙ্গে চলছে ভোটার তালিকা সংশোধনী অর্থাৎ এসআইআর প্রক্রিয়া, এবং ইতিমধ্যেই খসড়া তালিকা প্রকাশিত হয়ে গেছে। শুনানি পর্ব শুরু হবে এবং তারপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। স্যার, আর+ নিউজে আপনাকে স্বাগত। স্যার, এই ভোটার তালিকা যেখানে মূলত প্রচেষ্টা হচ্ছে যে যেগুলো বৈধ ভোটার তারা থাকুক, অবৈধ ভোটার সেটা চলে যাক, তবুও দেখা যাচ্ছে এই যে খসড়া তালিকা প্রকাশিত হলো এবং তার আগেও যখন থেকে এসআইআর পর্ব শুরু হয়েছে, যারা বৈধ ভোটার তারাই বেশি ভয় পাচ্ছেন এবং তাদেরই বেশি প্রশ্ন শোনা যাচ্ছে, কি বলবেন? বৈধ ভোটারদের ভয়ের কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে যে আমরা তো যে ভোটার তালিকা প্রকাশ করেছি সেটা খসড়া, যেটা আপনি প্রথমেই বলেছেন। খসড়া মানে এটার ওপরে সুযোগ আছে পরিবর্তন হওয়ার, কারেকশন হওয়ার। সুতরাং আমি বৈধ ভোটারদের বলবো যে তারা যদি দেখেন যে তাদের নাম বাদ পড়েছে বা নামে কোথাও গণ্ডগোল আছে, ভুল আছে এন্ট্রিতে, রোলে, তাহলে অনলাইনেও করতে পারেন, ব্যক্তিগতভাবেও ফর্ম হাতে ফিল আপ করেও করতে পারেন। ফর্ম 8 আপনারা জমা দিন যদি কোনো সংশোধন করতে হয়, আর ফর্ম 6 জমা দিন যদি আপনার নাম ইনক্লুড করতে যদি বাদ গিয়ে থাকে। আর যদি এরকম কোনো ভোটার থাকে যিনি মৃত বা ওখানে স্থানান্তরিত, ওখানে থাকেন না, আপনার ব্যক্তিগত নজরে আছে এবং আপনি এটা সংশোধন করাতে চান মানে নাগরিক হিসেবে আপনি আপনার কর্তব্য করতে চান, আপনি ফর্ম 7-এ অবজেকশন জমা দিতে পারেন। বিএলওর কাছেও দিতে পারেন, অনলাইনেও দিতে পারেন। এই প্রত্যেকটি কেসেই আমাদের ইআরওরা তারা এটাকে কাগজপত্র দেখে তারা সিদ্ধান্ত নেবেন যে সেই নাম রোলে থাকার যোগ্য কি যোগ্য নয়। 2002 আপনারা সেটাকে ম্যাপিং করছেন, কিন্তু 2002 যে তালিকা সেখানে নাম প্রচুর ভুল, এবং সেই নাম 2025-এ অনেকে দেখছেন 2025-এর সঙ্গে 2002 কিন্তু নামের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিচ্ছে এবং ম্যাপিংয়ের ক্ষেত্রেও সমস্যা। মানুষের একটা প্রশ্ন যে এটা তো টেকনিক্যাল ভুল হয়েছিল, তো সেক্ষেত্রে মানুষকে কেন হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে? এটা আপনি ঠিকই বলেছেন যে কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে 2002-এর যে রোল, সেই রোলকে যখন আমরা কনভার্ট করেছি ডেটাবেসে, তখন কিছু এই কনভার্সনে ভুল হয়েছে। এখনকার যে প্রযুক্তি, সেই প্রযুক্তি ব্যবহার করেই করা হয়েছে, কিন্তু তাতেও কিছু কিছু ভুল রয়ে গেছে এবং সেই ভুলগুলো আমরা ব্যাকএন্ড থেকে আমরা সমস্তগুলো পরীক্ষা করে আমরা চেষ্টা করছি, যেটা ইআরও স্তরে তারা পরীক্ষা করে সেগুলোকে ব্যাকএন্ড থেকে ঠিক করে দেওয়ার, এবং সেক্ষেত্রে তাদের হিয়ারিং হবে না। কিন্তু এই ব্যাপারটা কিভাবে হবে সেইটা নিয়ে এখন চিন্তাভাবনা চলছে। আমাদের আইটি এক্সপার্টরাও বসেছেন, তারা একটা ব্যবস্থা করার চেষ্টা করছেন যাতে তাদের হিয়ারিং না আসতে হয়। এই সংখ্যাটা কি আপনারা কোনো মেজারমেন্ট করেছেন এখনো পর্যন্ত? না, এই সংখ্যাটা এখনই বলা যাবে না, কারণ এটা তো পুরো ডেটাবেস আছে 294টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে, এতগুলো বুথের মধ্যে, 81,000 বুথের মধ্যে, সেটা কাউন্ট করে বলা যাবে। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে এর আগে পলিসিটা ঠিক করতে হবে যে কী ভিত্তিতে আমরা এটাকে কারেকশন করব। বারবার এই অভিযোগটা যে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা, কিন্তু যখন খসড়া ভোটার তালিকা প্রকাশিত হলো তেমনভাবে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গাকে দেখা গেল না, কি বলবেন? দেখুন, খসড়া ভোটার তালিকা তৈরি হয়েছে 2025-এ 27শে অক্টোবর যে তালিকা প্রকাশিত হয়েছিল তার ওপর। সুতরাং সেই তালিকায় যদি কারোর নাম থেকে থাকে, তার নাম যদি 2002-এর সাথে লিঙ্কড হয়ে থাকে, তিনি আসবেন এখানে এই রোলে। এবার সেই ব্যক্তি যদি আমাদের দেশের নাগরিক না হন, কিন্তু যদি তার নাম 2025-এর ওই রোলে থেকে থাকে, তাহলে অটোমেটিক আইন যা, তাতে ওনার নামটা রোলে আসবে। এবার যদি এটা তো কেউ যদি নাগরিক না হন, এটা তো
এমনিতে জানা যাবে না, কারণ তিনি নাগরিক বা তিনি ভোটার তালিকায় উঠেছেন, কোনো না কোনো ডকুমেন্ট দিয়েছেন তার উপর ভিত্তি করে। সুতরাং এটা যদি কারোর জানা থাকে, তিনি যদি অবজেকশন ওই ফর্ম 7-এ যদি অবজেকশন জমা দেন, তার শুনানি হবে এবং ইনভেস্টিগেশন হবে, এবং তার যদি বাদ পড়ার কথা হয় তখন বাদ পড়বেন। শুনানি যখন হবে, শুনানি পর্বে বলা হয়েছে যে 11টি নথি, কিন্তু বারবার শাসক দলের পক্ষ থেকে এই প্রশ্ন করা হচ্ছে যে আপনারা বলেছেন যে আধার কার্ডটাকেও নথি হিসেবে ধরা হবে, কিন্তু সেই 11টি নথির মধ্যে আধার কার্ডটা উল্লেখ করা নেই। সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি আধার কার্ড নিয়ে আসে শুনানি পর্বে, তার কি চূড়ান্ত ভোটার তালিকায় নামটা উঠবে? এটার ব্যাপারে ইলেকশন কমিশন একেবারে নির্দিষ্ট গাইডলাইন দিয়েছে। আধার কার্ড হলে আধার কার্ডের সাথে আরও একটি নথি লাগবে, যেটা আধার কার্ড শুধু প্রুফ অফ রেসিডেন্স, কিন্তু নাগরিকত্ব যাচাইয়ের জন্য আরও যে নথি লাগবে তার যে কোনো একটা নথি নিয়ে এলেই সেটা বিবেচনা করা হবে। কোনো ব্যক্তি যদি আধার কার্ড নিয়ে আসে তাহলে অন্য নথিও তাকে লাগবে তার সাথে অন্য নথিও লাগবে। কোনো ব্যক্তি যদি পাসপোর্ট দেখায়, এবং বেশিরভাগ মানুষই যাদের শুনানিতে হয়তো ডাকা হবে তারা পাসপোর্টটাকে খুব স্ট্রং এভিডেন্স হিসেবে ধরছে, তো পাসপোর্ট নিয়েও কিন্তু অতীতে দেখা গেছে যে জালিয়াতির অনেক প্রশ্ন উঠেছে এবং এ নিয়ে অনেক কিছু বেরিয়েছে। তো আপনারা কি এই পাসপোর্টটাকে অথেন্টিক ভাবছেন, না সেটাকে নিয়ে আরও বেশি ভাবনা চিন্তা করছেন? আমাদের যেটা এখন অবধি এই শুনানিতে আসলে কিভাবে পরীক্ষা করা হবে ডকুমেন্ট, সেটা নিয়ে আমরা সিদ্ধান্ত হবে, একটা ইলেকশন কমিশনের কাছ থেকেও একটা নির্দেশ আসবে, তো সেটার জন্য আমরা অপেক্ষা করছি। প্রাথমিকভাবে যেটা বলা যায় যে নথি প্রডিউসড হবে সেই নথিকে পরীক্ষা করা হবে, মানে যে কোনো নথি, যেটা পাসপোর্ট হোক বা বার্থ সার্টিফিকেট হোক, যাই হোক আপনারা পরীক্ষা করবেন। আপাতত তাই স্থির আছে। খসড়া তালিকায় নাম মানে কি চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকবে? কেউ যদি অবজেকশন দেয় বা পরিবারেরও কেউ দিতে পারে যে আমার বাবা এখানে রোলে ছিলেন, আমি দেখতে পাচ্ছি, কিন্তু এখন তিনি বেঁচে নেই, তাহলে সেই নাম বাদ যাবে। বা কেউ যদি অবজেকশন দেয়, তো অবজেকশনের ওপর যে শুনানি হবে সেই শুনানিতে যদি প্রমাণিত হয় যে তিনি রোলে থাকার যোগ্য নন, তাহলে তার নামও বাদ যাবে। তার মানে যে খসড়া তালিকাটা প্রকাশিত হয়েছে সেটা নিয়ে যাদের নাম আছে খসড়া তালিকায়, তারা কি নিশ্চিন্ত থাকবেন যে চূড়ান্ত ভোটার তালিকা যখন প্রকাশিত হবে তখন তাদের নামটি সেই চূড়ান্ত ভোটার তালিকাতে থাকবে? যারা জেনুইন ভোটার তারা নিশ্চিতভাবে জানেন তারা জেনুইন ভোটার কিনা এবং তাদের নাম ওখানে থাকা উচিত কিনা, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি কেউ এই যে 32 লক্ষ নাম যেটা আনম্যাপড ক্যাটাগরিতে আছে, এই ক্ষেত্রে যেটা হচ্ছে, এই ক্ষেত্রে দুরকম হতে পারে। একটা হতে পারে যে 2002-এর সাথে কোনো রকমই লিঙ্কেজ তৈরি করা গেল না এবং ওই 11টা নথির কোনোটাই দেখানো গেল না, বা দেখালেও সেটা সঠিক বলে বিবেচিত হলো না, তাহলে সেক্ষেত্রে বাদ যাবে। আর যারা 2002-এর সাথে লিঙ্কেজ এস্টাবলিশ করতে পারলেন কোনো না কোনো ডকুমেন্টে, অথবা তারা কোনো নথি দেখাতে পারলেন যেটা গ্রহণযোগ্য, এবং সেই কেসে তাদের নামগুলো থাকবে। আর তৃতীয় একটি ক্যাটাগরি আছে, যেটা আমি প্রথমে বললাম যে 2002-এর রোলে তাদের নাম আছে, হার্ড কপিতে নাম আছে, আমরা দেখতে পাচ্ছি নাম আছে, কিন্তু প্রযুক্তিগত ভুলের কারণে সেই নামটা লিঙ্ক করা যায়নি। সেক্ষেত্রে একটা চেষ্টা চলছে যে আমরা ব্যাকএন্ডে আলোচনা করে এটাকে মানে ইয়ারও ব্যাকএন্ডে দেখে সেটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। তার মানে এখন বিপদ ঘনাচ্ছে বলা যেতে পারে যে যাদের ওই ম্যাপিং হয়নি, অর্থাৎ নন ম্যাপিংয়ে যারা পড়ে আছে তাদের ক্ষেত্রে, মানে নথি যদি সঠিক না হয় তাদের নাম বাদ যেতে পারে। বিপদ ঘনাচ্ছে বলবো না, যাদের রোলে থাকার কথা নয় তাদের নাম বাদ যেতে পারে, যদি আনম্যাপড যখন শুনানি হবে তারা যদি তাদের নিজেদের রোলে থাকার প্রমাণ যদি না দিতে পারেন। এই শুনানি পর্ব আর শুরু হবে কয়েকদিন পরেই, তো শুনানি পর্ব নিয়ে একটু বলুন, যাতে জনতা যারা ভোটার আছে যারা এই শুনানি পর্বে ডাক করবে তারা একটু সুবিধে হবে তাদের। শুনানি পর্বের যেটা আমাদের 27 তারিখ থেকে শুনানি শুরু হচ্ছে, মোটামুটি প্রতিটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে কিছু ভেনিউ ঠিক করা হয়েছে যেখানে শুনানি হবে। সাধারণত সরকারি ভবনে সেটা হবে। একসাথে আমরা চেষ্টা করছি যাতে ইআরও এবং এইআরও মোটামুটি 11টা শুনানির টেবিল করা যায় প্রতি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে। প্রতিদিনই শুনানি হবে এবং নির্দিষ্ট দিনে তাদের আমন্ত্রণ জানানো হবে শুনানিতে উপস্থিত থাকার জন্য। তার জন্য তাদের নোটিশ দেওয়া হবে, সেই নোটিশ বিএলও সার্ভ করবেন
সেই নোটিশের প্রতিলিপিতে তারা সই করে দেবেন, যাতে সেটা একটা প্রমাণ হিসেবে থাকবে যে তিনি নোটিশ পেয়েছেন। নির্দিষ্ট দিনে তিনি উপস্থিত হবেন এবং তিনি তার নথি দেখাবেন। সেখানে ইয়ারও মাইক্রো অবজারভার তার নথি পরীক্ষা করে দেখবেন, দেখে যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত তারা যিনি ইয়ারও আছেন তিনি সিস্টেমে আপলোড করে দেবেন। যদি কেউ উপস্থিত না হতে পারে এই শুনানি পর্বে, তাহলে কি তার নামটা কাটা যাবে, না তাকে আবার নতুনভাবে অ্যাপ্লাই করতে হবে? যদি কেউ কোনো কারণে উপস্থিত না হতে পারেন, তিনি জানাতে পারেন আগে থেকে, কারণ তিনি তো নোটিশ আগেই পাবেন, জানতে পারবেন যে কবে তার ডেট আছে। সেই ডেটে যদি কোনো রকম অসুবিধা হয়, কারণ যদি হসপিটালের কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে বা এরকম কিছু, তাহলে তিনি জানাতে পারবেন এবং সেক্ষেত্রে অন্য একটি ডেট দেওয়া হবে শুনানির জন্য। অনুপস্থিত, তাদের তো কোনো খোঁজ পাওয়া যায়নি, তো সেক্ষেত্রে তাদেরকে আবার নতুন করেই কি অ্যাপ্লাই করতে হবে? মানে শুনানিতে অনুপস্থিত যে আপনারা ASDD যেটা আপনারা প্রকাশিত করেছিলেন, এবং সেক্ষেত্রে তাদের মধ্যে যদি কেউ মনে করেন যে তার নাম যথাযথভাবে বাদ যায়নি, তিনি উপস্থিত আছেন কিন্তু অনুপস্থিত দেখানো হয়েছে, তিনি ফর্ম 6-এ অ্যাপ্লাই করতে পারবেন। মানে আবারও তো সেক্ষেত্রে একটা হ্যারাসমেন্টই, মানে তিনি তো উপস্থিত ছিলেন কিন্তু টেকনিক্যাল ফল্টের জন্যই তাকে আবার অনুপস্থিত দেখানো হয়েছে। এই কেসগুলো ASDD-গুলো আমরা টেকনিক্যাল ফল্ট বলতে পারবো না। অনুপস্থিত তাদেরই বলা হয়েছে যাদের BLO গিয়ে পাননি, একাধিকবার গিয়ে পাননি, বা তাদের পরিবারের লোকজন বলেছেন যে তিনি উপস্থিত নন, বা তার পাড়ার লোকজন বলেছেন যে তিনি উপস্থিত নন, তাদেরই অনুপস্থিত হিসেবে নোট করা হয়েছে। সুতরাং এটা টেকনিক্যাল ফল্ট নয়, এটা যা পেয়েছেন গ্রাউন্ডে তার উপর ভিত্তি করে হয়েছে।